আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে আরও বেশি আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। রাজ্যের 8 জেলার 10টি স্থানে ইভিএম ও ভিভিপ্যাটের ফার্স্ট লেভেল চেকিং প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল। নতুন ভোটাররা এবার থেকে শুধুমাত্র অনলাইনে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন 2016 টেন্টেড বা চিহ্নিত অযোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। 2025-এর নবম, দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট প্রকাশেরও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার আলুর অভাবী বিক্রি রুখতে হিমঘরে আলু সংরক্ষণের সময়সীমা বৃদ্ধি করেছে। গঙ্গাসাগর মেলার আগে দ্রুততার সঙ্গে ড্রেজিং প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মুস্তাক আলী ট্রফি ক্রিকেটে হায়দ্রাবাদে বাংলা আজ গুজরাটের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত সংবাদে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে আরও বেশি আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থ দপ্তরে জারি করা এক নির্দেশিকা অনুযায়ী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এখন থেকে প্রশাসনিক ব্যয় এবং অভ্যন্তরীণ প্রকল্প সংক্রান্ত খরচ মঞ্জুর করার ক্ষেত্রে অতিরিক্ত মুখ্য সচিব ও দপ্তরের প্রধান সচিবের সমান মর্যাদা পাবেন। এর ফলে নির্বাচনী দপ্তরের কাজকর্মে গতি বাড়বে এবং খরচ মঞ্জুরির জন্য অন্যান্য দপ্তরের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। নির্দেশিকায় আরও জানানো হয়েছে, সিওর অফিসে আর্থিক ক্ষমতার পুনর্বিন্যাস নিয়ে দীর্ঘদিন ধরে যে আলোচনা চলছিল তা এখন কার্যকর করা হলো। 13 নভেম্বরের বিজ্ঞপ্তিতে রাজ্যপাল ইতোমধ্যেই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন। রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনের জন্য বৈদ্যুতিন ভোটযন্ত্র ইভিএম ও ভিভিপ্যাটের ফার্স্ট লেভেল চেকিং প্রক্রিয়া এফএলসি গতকাল শুরু হয়েছে, চলবে আগামী 15 জানুয়ারি পর্যন্ত। 8 জেলার মোট 10টি স্থানেই চেকিং প্রক্রিয়া চলেছে। জেলাগুলি হল কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, নদিয়া এবং দক্ষিণ 24 পরগনা। কমিশন নিযুক্ত পর্যবেক্ষক ও ইঞ্জিনিয়াররা সংশ্লিষ্ট স্থানে কাজ করছেন। সবকটি রাজনৈতিক দলকে অবহিত করা হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। নতুন ভোটাররা এবার থেকে অফলাইনে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না, শুধুমাত্র অনলাইনেই নাম তোলা যাবে। 6 নম্বর ফর্ম পূরণ করে নতুন ভোটাররা নাম তুলতে পারবেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এতদিন পর্যন্ত অফলাইন এবং অনলাইন দুভাবেই নাম তোলার আবেদন জানানো হতো। কমিশন সূত্রে খবর, বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর চলাকালীন সেই প্রক্রিয়ায় পরিবর্তন করা হয়েছে। আপাতত অফলাইন নয়, অনলাইনে নাম তুলতে হবে, আর এই অনলাইনে নাম তোলার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক। উল্লেখ্য, আগামী 9 ডিসেম্বর নিবিড় সংশোধনের খসড়া তালিকা প্রকাশ করার কথা কমিশনের। তারপরেই তালিকায় নাম তুলতে আবেদন করতে পারবেন নতুন ভোটাররা। হুগলির ডানকুনি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের মথুরডাঙ্গি এলাকায় মৃত ভোটারের নামে ইনুমারেশন ফর্ম জমা করতে গিয়ে এক অবৈধ বাংলাদেশি ধরা পড়েছে। মোহাম্মদ নাদিম নামে ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরে ডানকুনিতে বসবাস করছিল। টাকার বিনিময়ে ভোটার কার্ডও সে তৈরি করে বলে অভিযোগ। 2015 সালে মৃত মহসিন খানের নামে ওই বাংলাদেশি ইনুমারেশন ফর্ম জমা দেয়। সংশ্লিষ্ট বিএলও সেটি কমিশনের সাইটে আপলোড করে দেন বলেও অভিযোগ। এরপরই পরিবারের লোক বিষয়টি জানতে পেরে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের নেতারা লাগাতার উস্কানিমূলক মন্তব্য করছেন বলে বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র অভিযোগ করেছেন। গতকাল দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তিনি এর তীব্র সমালোচনা করেন। जब एक मुख्यमंत्री कहती है कि आग लग जाए, देश टूट जाएगा, देश के नींव को हिला देंगे, भारतीय जनता पार्टी को छोड़ा नहीं जाएगा, हमारे ही कार्यकर्ताओं के खिलाफ उकसाया जाता है। बंगाल में न जाने कितने भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को मारा गया है, उसके बाद भी मुख्यमंत्री इस प्रकार की भाषा का प्रयोग करती है। স্কুল সার্ভিস কমিশন এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 টেন্টেড বা চিহ্নিত অযোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। এতে 1806 জনের নাম রয়েছে। এদের নাম, রোল নম্বর সহ বিস্তারিত তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে এসএসসি। তবে ওই প্রার্থীরা 2016 সাল থেকে কোন কোন স্কুলে কোন বিভাগে পড়াচ্ছিলেন এতে তার উল্লেখ নেই। উল্লেখ্য, এর আগে রাজ্যের পেশ করা অযোগ্য প্রার্থীর তালিকার ভিত্তিতে শীর্ষ আদালত জানিয়েছিল টেন্টেড বা চিহ্নিত অযোগ্য প্রার্থীরা কোনোভাবেই পরবর্তী নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না। কিন্তু ফল প্রকাশের পরেও তালিকায় অযোগ্য প্রার্থীর নাম থাকায় হাইকোর্টে মামলা দায়ের হয়। বিচারপতি অমৃতা সিনহা এসএসসিকে অযোগ্য প্রার্থীদের বিস্তারিত বিবরণ সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দেন। পাশাপাশি 2025 সালের নবম, দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট প্রকাশেরও নির্দেশ দিয়েছেন তিনি।
আদালতের নির্দেশ মেনেই যাবতীয় পদক্ষেপ করা হবে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। সেই সঙ্গে বিধানসভা নির্বাচনের মুখে বিরোধীরা নিয়োগ প্রক্রিয়া ভেস্তে দিতে চাইছে বলেও তার অভিযোগ। অন্যদিকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশেই বর্তমান শাসক দলের সমর্থনে এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করেছে। কমপ্লিটলি সুপ্রিম কোর্টের অর্ডার ভাইলেশন করেছেন। নতুন 16 সালে যারা অ্যাডমিট পেয়েছিলেন টেন্টেড বাদ দিয়ে তাদেরকেই, যারা ইচ্ছুক তাদেরকেই পরীক্ষায় বসতে অর্ডারে ক্লিয়ার লেখা আছে। নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে নাম নেওয়ার বিষয় ছিল না। গোটা বিষয়টাকে পরিকল্পনা, নির্দেশনা এবং মঞ্চস্থ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। দক্ষিণ 24 পরগনার সরিষায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভের পেছনে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এলাকায় যেতেই তার গাড়ি ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়ায়। সুকান্তবাবু বলেছেন, বিজেপি কর্মী সেজে শাসক দলের লোকেরাই এই বিক্ষোভের পেছনে রয়েছে। তৃণমূলের এটা নতুন পলিসি হয়েছে, সর্বৈব মিথ্যে কথা। রাজু দাস বলে যে সামনে থেকে ছেলেটি নেতৃত্ব দিচ্ছিল, সে 2021 সাল পর্যন্ত বিজেপি করত। 2021 সালে রীতিমতো পতাকা ধরে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। দেখুন কৌশল, যখন বজবজে গেছিলাম তখন হয়েছিল প্রথম ধাপ, বোঝাই যাচ্ছে যেটা স্টেপ বাই স্টেপ এগোচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 30 নভেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 128তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকার আলুর অভাবী বিক্রি রুখতে হিমঘরে সংরক্ষণের সময়সীমা বাড়িয়েছে। কৃষি বিপণন দপ্তরের তরফে আগে ঘোষণা করা হয়েছিল 30 নভেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখতে পারবেন চাষিরা। তার মেয়াদ বাড়িয়ে 31 ডিসেম্বর করা হলো। চাষিদের এর ফলে অতিরিক্ত ভাড়া গুনতে হবে না। আগামী বছর গঙ্গাসাগর মেলা শুরুর অন্তত 1 মাস আগে সম্পূর্ণ ড্রেজিং প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মুখ্য সচিব মনোজ পন্ত গতকাল নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেখানে প্রশাসনকে আরও দ্রুত গতিতে কাজ এগিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। এবার মহাকুম্ভ না থাকায় গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীর সংখ্যা অনেকটাই বেশি হবে ধরে নিচ্ছে প্রশাসন। বৈঠকে স্থির হয়েছে পর্যাপ্ত পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা, থাকার অস্থায়ী জায়গা, নিরাপত্তা ও স্বাস্থ্য পরিষেবার উপর বিশেষ নজর দেওয়া হবে। নদিয়ার কালনা শান্তিপুর ব্রিজের জন্য জমি কেনার কাজে বড় ধরনের দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। এর প্রতিবাদে গতকাল নদিয়ার শান্তিপুরের 12 নম্বর জাতীয় সড়ক দফায় দফায় অবরোধ করা হয়। অভিযোগ, রাজ্য শাসক দলের নেতারা প্রায় 2000 কোটি টাকা আত্মসাৎ করেছে। আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে যান রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। বিষয়টিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি। সরকারি পোর্টালে টোটো রেজিস্ট্রেশনের সময় 1 মাস বাড়িয়েছে পরিবহন দপ্তর। আগামী 30 নভেম্বর এই সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও তা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। রাজ্যে টোটোর সংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার। 56তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ শেষ হচ্ছে। আজ শেষ দিনে বিশেষ প্রদর্শনী পঞ্জিম আইনক্সে দেখানো হবে ইন্দিরা ধর মুখার্জির বাংলা সিনেমা পুতুল। সলিল চৌধুরীর শতবার্ষিকী স্মরণে আজই রয়েছে ঋষিকেশ মুখার্জির সিনেমা মুসাফিরের প্রদর্শন। এই সিনেমার সুরকার ছিলেন সলিল চৌধুরী। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা গত 2-3 দিনের থেকে বেড়ে আজ প্রায় স্বাভাবিক। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 17.3 ডিগ্রি সেলসিয়াস। আজ থেকে রাত্রিকালীন সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা। সৈয়দ মুস্তাক আলী ট্রফি ক্রিকেটে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলা আজ গুজরাটের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 4:30টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে আরও বেশি আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। নতুন ভোটাররা এবার থেকে শুধুমাত্র অনলাইনে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। রাজ্য সরকার আলুর অভাবী বিক্রি রুখতে হিমঘরে আলু সংরক্ষণের সময়সীমা বাড়িয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ কর্ণাটক ও গোয়া সফর করবেন। সফরকালে তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর সরকার দেশের পারমাণবিক শক্তি ক্ষেত্র বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে। তিনি হায়দ্রাবাদে স্কাইরুট ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধন করেন। রাষ্ট্রপতি আজ লখনৌ সফরে যাবেন। সফরকালে দুটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রুশ রাষ্ট্রপতি ইউক্রেনের যুদ্ধ বন্ধের বিষয়ে মার্কিন উদ্যোগে আশাবাদী। ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি আজ শেষ হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও গোয়া সফর করবেন। সফরকালে তিনি কর্ণাটকের উদুপিতে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে অংশ নেবেন। মঠের সুবর্ণ তীর্থ মণ্ডপের উদ্বোধন করবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী গোয়ায় সার্ধ ৫০ মানোৎসব উপলক্ষে শ্রী সংস্থান গোকর্ণ পর্তাগালি জীবোত্তম মঠে যাবেন। সেখানে ভগবান রামের ৭৭ ফুট উঁচু ব্রোঞ্জের একটি মূর্তির আবরণ উন্মোচন করবেন তিনি। এছাড়াও রামায়ণের ঘটনাবলীর ওপর নির্মিত এক উদ্যানের উদ্বোধন করবেন তিনি। এই উপলক্ষে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন এবং মঠের ৫৫০ বছর পূর্তি উপলক্ষে মুদ্রা ও স্মারক ডাকটিকিট প্রকাশ করবেন। প্রধানমন্ত্রী আগামীকাল দুদিনের ছত্তিশগড় সফর শুরু করবেন। সফরকালে তিনি পুলিশের মহানির্দেশক ও ইন্সপেক্টর জেনারেলদের ৬০তম সর্বভারতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। রায়পুরে এই সম্মেলনে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় উদ্ভূত সমস্যার সমাধানের জন্য বিভিন্ন পরিকল্পনা করা হবে। বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে সুরক্ষিত ভারতের জন্য এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আইন শৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালনের জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক প্রদান করবেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দফতরের প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর সরকার দেশের পারমাণবিক শক্তি ক্ষেত্র বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে। তিনি হায়দ্রাবাদে গতকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে স্কাইরুট ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধন করে বলেন, শক্তি উৎপাদন ক্ষেত্র আরও শক্তিশালী করার লক্ষ্যে এই সিদ্ধান্ত। এ ধরনের সংস্কারমূলক পদক্ষেপের ফলে দেশ শক্তি নিরাপত্তার পাশাপাশি প্রযুক্তিগত নেতৃত্বদানের ক্ষমতা অর্জনে আরও এক ধাপ এগিয়ে যাবে। বেসরকারি বিনিয়োগের ফলে পারমাণবিক শক্তি उत्पादन क्षेत्र नतून नतून संभावनार सुयोग सृष्टि होबे। जैसे हमने स्पेस इनोवेशन को प्राइवेट सेक्टर के लिए ओपन किया, वैसे ही हम न्यूक्लियर सेक्टर को भी ओपन करने की तरफ आगे बढ़ रहे हैं। इस सेक्टर में भी हम प्राइवेट सेक्टर की सशक्त भूमिका की नींव रखने जा रहे हैं। इससे स्मॉल मॉड्यूलर रिएक्टर, एडवांस रिएक्टर्स और न्यूक्लियर इनोवेशन में अवसर बनेंगे। এই উপলক্ষে প্রধানমন্ত্রী স্কাইরুটের প্রথম অরবিটাল রকেট বিক্রম 1-এরও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী ৩০ নভেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১২৮তম পর্ব। বেলা ১১টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দফতর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। নিঃশুল্ক নম্বর ১৮০০-১১-৭৮০০-তে মেসেজ করে কিংবা মাইগভ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে শিক্ষাক্রমের ক্যালেন্ডার মেনে নির্দিষ্ট সময় অনুসারে পরীক্ষা নেওয়া ও অবিলম্বে ফাইনাল ডিগ্রি ও শংসাপত্র প্রদান করতে বলেছে। কমিশন জানিয়েছে, পরীক্ষা ও ফলাফল ঘোষণায় দেরি হওয়ার ফলে ছাত্রছাত্রীরা চাকরির ক্ষেত্রে ভালো ভালো সুযোগ হারাচ্ছেন। পরীক্ষার ১৮০ দিনের মধ্যে ফলাফল ঘোষণা করতে হবে বলে জানিয়েছে ইউজিসি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ লখনৌ সফরে দুটি অনুষ্ঠানে যোগ দেবেন। ব্রহ্মকুমারী উৎসবের উদ্বোধন করবেন তিনি। এই উৎসবের এবছরের ভাবনা বিশ্বের ঐক্য ও বিশ্বাসের ধ্যান চর্চা। উৎসবের সূচনার পর রাষ্ট্রপতি প্রশিক্ষণ শিবিরে ধ্যানে অংশ নেবেন। পাশাপাশি রাষ্ট্রপতি আজ ভারত স্কাউট ও গাইডের হীরক জয়ন্তী সমাপ্তি অনুষ্ঠানে ১৯তম জাতীয় জাম্বরি সম্মেলনে যোগ দিয়ে তার বক্তব্য রাখবেন। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে আকাশবাণীর মালভি ভাষার সংবাদ বুলেটিন সম্প্রচার শুরু হলো। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান, মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব, আকাশবাণীর ডিজি রাজীব কুমার জৈন। ডক্টর মুরুগান জানিয়েছেন, সাংস্কৃতিক ঐতিহ্যকে জীবিত রাখার স্বার্থে আঞ্চলিক ভাষাগুলির ওপর জোর দেওয়া দরকার। আকাশবাণীর উজ্জয়িনী কেন্দ্র মালভি ভাষার প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে।
আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনাই ভবিষ্যতের চুক্তির রাস্তা প্রশস্ত করবে বলে কিরগিজস্তান সফররত রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গতকাল সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করেন। মস্কোয় আগামী সপ্তাহের শুরুতে ক্রেমলিন ও মার্কিন প্রতিনিধি দলের মধ্যে পারস্পরিক আলোচনা হওয়ার কথা। পুতিন স্পষ্ট জানিয়েছেন ইউক্রেন বিভিন্ন অঞ্চল থেকে তার বাহিনী সরিয়ে নিলে তবেই রাশিয়া অধিকৃত ইউক্রেনের এলাকা থেকে সরে আসবে। আন্তর্জাতিক আইন অনুসারে রাশিয়া বর্তমানে সার্বভৌম ইউক্রেনের 20% অঞ্চল অধিকার করে রয়েছে। পাকিস্তান জুড়ে শিশুরা নানা ধরনের হিংসাত্মক ঘটনার শিকার হচ্ছে বলে ভয়েস অফ পাকিস্তান মাইনরিটি নামের একটি সংখ্যালঘুদের মানবাধিকার গোষ্ঠী উদ্বেগ প্রকাশ করেছে। এই সংগঠন জানিয়েছে এ বছরের প্রথম 6 মাসে শিশুরা 5097টি হিংসাত্মক ঘটনার শিকার হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধ, বালুচিস্তান এবং জাতীয় রাজধানী অঞ্চল ইসলামাবাদে পুলিশের কাছ থেকে তথ্যের অধিকার আইন বলে তারা এই পরিসংখ্যান পেয়েছে। তবে ওই পরিসংখ্যানে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোনো তথ্য নেই। শিশুদের ওপর সংগঠিত অপরাধের সংখ্যার শীর্ষে রয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। অন্যদিকে শিশুশ্রম, যৌন হেনস্থা এবং অপহরণের নিরিখে শীর্ষে রয়েছে সিন্ধ প্রদেশ। সংযুক্ত আরব আমিরশাহী 54তম ইউনিয়ন ডে উপলক্ষে সেদেশের প্রশাসন বিভিন্ন কারাগারে আটক হাজার হাজার বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 1971 সালের 2রা ডিসেম্বর আমিরশাহীর বিভিন্ন দ্বীপের আনুষ্ঠানিকভাবে সংযুক্তিকরণের মধ্য দিয়ে নতুন রাষ্ট্র গঠন হয়। এই উপলক্ষে প্রতি বছর নানা কর্মসূচি পালিত হয়। রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান 2937 জন কারাবন্দীকে এই উপলক্ষে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে এরা সমাজের মূল স্রোতে ফিরে এসে স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ পাবেন। আর এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফির খবর। 56তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফির সমাপ্তি অনুষ্ঠান আজ পানাজিতে গত কয়েকদিন ধরে বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি মনোজ্ঞ আলোচনা সভার আয়োজন করা হয়। 8ম দিনে গতকাল কলা একাডেমি প্রেক্ষাগৃহে উত্তর পূর্বাঞ্চলের নতুন চলচ্চিত্র এবং ফিল্ম স্কুল সংক্রান্ত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় মণিপুরের হাওবাম পবন কুমার, আসামের মহর্ষি তুহিন কাশ্যপ ও রিমা বড়ুয়া এবং মেঘালয়ের ডোমিনিক সাংমা উপস্থিত ছিলেন। তারা সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এবং পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে এই অঞ্চলের জন্য চলচ্চিত্র নির্মাণে বিভিন্ন ইতিবাচক দিক নিয়ে আলোচনা করেছেন। সংশ্লিষ্ট অঞ্চলের পরিকাঠামো উন্নয়ন এবং চলচ্চিত্র নির্মাণে আরও বিনিয়োগের আহ্বান জানানো হয়। সমাপ্তি উৎসবে আজ শ্যামাপ্রসাদ মুখার্জি ইনডোর স্টেডিয়ামে থাইল্যান্ডের ছবি আ ইউজফুল ঘোস্ট প্রদর্শিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল T20 বিশ্বকাপ জয়ী মহিলাদের দৃষ্টিহীন ক্রিকেট দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। খেলোয়াড়রা একটি সই করা ব্যাট তুলে দিয়েছেন প্রধানমন্ত্রীর হাতে। কলম্বোয় গত রবিবার দৃষ্টিহীন ক্রিকেটের T20 বিশ্বকাপের ফাইনালে 7 উইকেটে নেপালকে পরাজিত করেছেন ভারতের মেয়েরা। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, খেলোয়াড়রা তাঁদের অনুপ্রেরণার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তাঁর সঙ্গে। ফুটবলে AFC অনূর্ধ্ব 17 এশিয়ান কাপের কোয়ালিফায়ারে ভারত আজ লেবাননের মুখোমুখি হবে। গুজরাটের আহমেদাবাদে আজ সন্ধে 7:30টায় এই খেলা শুরু হবে। গ্রুপ ডি পয়েন্ট টেবিলে ভারত 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। সর্বোচ্চ পয়েন্ট পেয়ে গ্রুপের বিজয়ী দল 2026-এ সৌদি আরবে AFC অনূর্ধ্ব 17-র জন্য নির্বাচিত হবে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ কর্ণাটকে ও গোয়ায় সফরে যাবেন। সফরকালে তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর সরকার দেশের পারমাণবিক শক্তি ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে। তিনি হায়দ্রাবাদে স্কাইরুট ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধন করেন। রাষ্ট্রপতি আজ লখনৌ সফরে যাবেন। সফরকালে তিনি 2টি অনুষ্ঠানে যোগ দেবেন। রুশ রাষ্ট্রপতি ইউক্রেনে যুদ্ধবন্ধের বিষয়ে মার্কিন উদ্যোগে আশাবাদী। খবর শেষ হলো।